ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোট 50টি প্রশ্ন। এই 50টি প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরব। এই 50টি প্রশ্নের মধ্যে আপনারা কতটি প্রশ্নের উত্তর দিতে পারছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নগুলো বিশেষভাবে উপযোগী এসএসসি, এমএসসি, পিএসসি সহ সকল ধরনের সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষার জন্য। অবশ্যই এই প্রশ্নগুলো আপনারা একবার দেখবেন এবং আপনারা কতটা উত্তর দিতে পেরেছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখে নিই আমরা এই বাংলা ব্যাকরণের যে মোট 50টি প্রশ্ন নিয়ে এসেছি সেই 50টি প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই। অবশ্যই আপনারা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। মাঝখানে আপনাদের 5 সেকেন্ড করে সময় দেওয়া থাকবে। সেই 5 সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর করে সেটা আপনারা কিন্তু জানাতে পারেন। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, কোন শ্রেণীর পদ? অর্থাৎ এই যে ইতিমধ্যে আছে, এই ইতিমধ্যে পদটি কোন শ্রেণীর পদের উদাহরণ? বিশেষ্য পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়া বিশেষণ পদ। তাহলে এই প্রথম প্রশ্নের উত্তর কি হবে? ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, এই ইতিমধ্যে হচ্ছে কি ক্রিয়া বিশেষণ পদ। অবশ্যই আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং সেই 50টি প্রশ্নের মধ্যে কতটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তিনি আবার হারিয়ে যাবেন না তো? এই না তো কোন শ্রেণীর পদ? না তো হচ্ছে কোন শ্রেণীর পদ? বিশেষ্য না বিশেষণ না অব্যয়? এখানে ঘ নম্বর অপশনটা ছুটে গেছে। ঘ নম্বর হবে সর্বনাম। তাহলে এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন অব্যয় পদ। তাহলে না তো হচ্ছে অব্যয় শ্রেণীর পদ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনি ঢের বেশি আমার আপনার কোন শ্রেণীর সর্বনাম পদ? এই আপনার এই পদটি কোন শ্রেণীর পদ? অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই আপনার পদটি হচ্ছে আত্মবাচক শ্রেণীর পদ। তাহলে আপনার পদটি কোন বাচক? আত্মবাচক। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রামদাস মুচকিয়া একটু হাসিল কোন শ্রেণীর বিশেষণ পদ? এই মুচকিয়াটি কোন শ্রেণীর বিশেষ্য পদ? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়জাত বিশেষণ, ক্রিয়া বিশেষণ। এর সঠিক উত্তর হয়ে যাবে মুচকিয়া ক্রিয়া বিশেষণ। নেক্সট হচ্ছে, 10 বছরে এক একজন মহামানব আসে। এই 10 এটি কোন শ্রেণীর পদ? 10 হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ পদ। 6 নম্বর হচ্ছে, নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে কোন শ্রেণীর বাচ্য? প্রথম 5টি যে প্রশ্ন পেয়েছিলাম সেই 5টি প্রশ্ন হচ্ছে পদ থেকে নেওয়া হয়েছে। এই 6 নম্বর প্রশ্নটা হচ্ছে বাচ্য থেকে। তাহলে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে এটি কোন শ্রেণীর বাচ্য? এটি হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ। 7 নম্বর হচ্ছে, ওর হাসিটা আর কথাগুলো এত মিষ্টি লাগে স্যার কোন শ্রেণীর বাচ্য? ওর হাসিটা আর কথাগুলো এত মিষ্টি লাগে স্যার, এটা কোন শ্রেণীর বাচ্য? এটা হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। কোনটি মধ্যগামী নৈকট্য ধ্বনি? কোনটি তাহলে মধ্যগামী নৈকট্য ধ্বনি? অন্তস্থ হচ্ছে মধ্যগামী নৈকট্য ধ্বনি। ঘরে কেহ নাই, এই ঘরে কেহ নাই কোন শ্রেণীর বাচ্য? ঘরে কেহ নাই এর উত্তর হবে কর্তৃবাচ্য। 10 নম্বর হচ্ছে, প্রতি 7 বছর অন্তর মানুষের দেহে এই জীবকোষগুলির পরিবর্তন ঘটে কোন শ্রেণীর বাচ্য? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। অপূর্ব কহিল থাক তাই নেব গঠনগত দিক থেকে বাক্যটি হলো। অপূর্ব কহিল থাক এটি গঠনগত দিক থেকে কোন বাক্য? অপূর্ব কহিল এরপরে একটা কিন্তু ড্যাশ আছে, তারপরে থাক, তারপরে কিন্তু কমা, তারপরে হচ্ছে তাই নেব। তাহলে এই অপূর্ব কহিল ড্যাশ থাক কমা তাই নেব গঠনগত দিক থেকে বাক্যটি কোন বাক্যের উদাহরণ? গঠনগত দিক থেকে বাক্যটি হচ্ছে মিশ্র বাক্যের উদাহরণ। 12 নম্বর হচ্ছে, আমি বিশ্বাস করি নে কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ গঠনগত দিক থেকে বাক্যটি কি? গঠনগত দিক থেকে বাক্যটি হচ্ছে জটিল বাক্য। তারপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে, এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, লিখলে বাংলা ভাষায় বজায় থাকে গঠনগত দিক থেকে বাক্যটি কি? গঠনগত দিক থেকে বাক্যটি হলো সরল বাক্যের উদাহরণ। তারপরে 14 নম্বর প্রশ্ন হচ্ছে,
বধুরা প্রদীপ তুলে ধর অর্থগত দিক থেকে বাক্যটি কি? বধুরা প্রদীপ তুলে ধর অর্থগত বাক্যটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে বধুরা প্রদীপ তুলে ধর অর্থগত দিক থেকে বাক্যটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে 15 নম্বর প্রশ্ন, 7 দিনের মধ্যে ফেরত আসা চাই অর্থগত দিক থেকে বাক্যটি কি? 7 দিনের মধ্যে ফেরত আসা চাই অর্থগত দিক থেকে বাক্যটি হচ্ছে নির্দেশক বাক্য। তারপরে 16 নম্বর প্রশ্ন, সকলের মুখে একটি গান চিহ্নিত পদটির কারক হলো। তাহলে মুখে মুখে কোন কারক? মুখে মুখে হচ্ছে অধিকরণ কারক, কারণ নির্দিষ্ট একটা স্থানে কিন্তু গানটা গাইছে, তাই এটি হচ্ছে অধিকরণ কারক। এটা কিন্তু অধিকরণের বিপসার উদাহরণ হবে। আয়ত কমল চোখে মোহময় দৃষ্টি, এই চোখে এটি কোন কারকের উদাহরণ? এই চোখে হচ্ছে, তাহলে কোথায় মোহময় দৃষ্টি? নির্দিষ্ট একটা স্থানে, তাই এটি উত্তর হবে অধিকরণ কারক। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, আহ কি যে নেশা লেগে যেত চিহ্নিত পদটি, অর্থাৎ নেশা কি পদের উদাহরণ বা কোন কারকের উদাহরণ? নেশা হচ্ছে কর্তৃকারক, কারণ কে লেগে যেত? নেশা লেগে যেত, মানে লেগে যাওয়ার কাজটা কিন্তু কে করছে? নেশা করছে, তাই নেশা হচ্ছে এখানে কি কর্তৃকারকের উদাহরণ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী, এখানে তো আপনারা বলেন তো, এখানে করুণ হয়ে গেছে কে? মুখশ্রী, কারণ মুখশ্রী কাজটা করছে, তাই এখানে মুখশ্রী পদটি কোন কারক উদাহরণ? নিশ্চয় কি হবে? কর্তৃকারক। তারপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সাজের বাক্সটা ভেসে গেল হে, সাজের, এখানে খেয়াল করেন, এখানে সাজের, তাহলে বিভক্তি কি রয়েছে? সাজ যোগ এর। আমরা কি জানি, র বা এর বিভক্তি থাকলে কি হয়? সম্বন্ধ পদ। আর সম্বন্ধ পদ কারক না অকারক? নিশ্চয়ই অকারক। এখানে কিন্তু যেহেতু সম্বন্ধ পদ অপশনে নাই, এখানে কিন্তু অকারক অপশনে আছে, তাই আমরা কোনটা নেব? অকারক নেব। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, হপ্তা, এই হপ্তা কোন শ্রেণীর শব্দ? হপ্তা হচ্ছে ফার্সি শব্দ, তাহলে হপ্তা কোন শ্রেণীর শব্দ? ফার্সি শব্দ। খাতুন, এই খাতুন কোন শ্রেণীর শব্দ? খাতুন হচ্ছে আরবি শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের তৎসম শব্দ হচ্ছে দুষ্ট, তাহলে নিচের কোনটি তৎসম শব্দ? দুষ্ট হচ্ছে তৎসম শব্দ। তারপর হচ্ছে, কোনটি আগন্তুক শব্দ? মধু, খোয়ার, গম, ছাতা, তাহলে আগন্তুক শব্দের উদাহরণ কোনটা? অবশ্যই বলার চেষ্টা করেন আপনারা। খোয়ার হচ্ছে আগন্তুক শব্দের উদাহরণ। শান্ত্রী কোন শ্রেণীর শব্দ? শান্ত্রী কোন শ্রেণীর শব্দ হবে? আরবি, ফার্সি, ইংরেজি, তুর্কি? এর সঠিক উত্তর হবে ইংরেজি। তারপরে, এমন তো নিত্য নিয়তে ঘটছে, ক্রিয়ার কাল প্রকার হলো, এখানে ক্রিয়ার কাল প্রকার কি হবে? অবশ্যই ঘটমান বর্তমান। তারপরে 27 নম্বর প্রশ্ন হচ্ছে, অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল বেশ, বেশ কোন শ্রেণীর অব্যয়পদ? তাহলে বেশ হচ্ছে ভাব প্রকাশক অব্যয়পদ। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়ুর্বেদ, এই আয়ুর্বেদ কোন সমাসের উদাহরণ? আয়ুর্বেদ হচ্ছে মধ্যপদলোপী কর্মধারী সমাসের উদাহরণ। তাহলে আয়ুর্বেদ, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? আয়ুর্বেদ, এটি ব্যাস বাক্য করলে হবে আয়ুর বিষয়ক, কি হবে? আয়ুর বিষয়ক বেদ, এটি ব্যাস বাক্য করলে কি হবে? আয়ুর বিষয়ক বেদ। এই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারী সমাসের উদাহরণ। কঠোর কমল কোন শ্রেণীর সমাস? এই কঠোর কমল কোন শ্রেণীর সমাস? এটা অবশ্যই নির্ণয় করার চেষ্টা করেন। দ্বন্দ্ব, বহুব্রীহি, দ্বিগু, কর্মধারী, তাহলে কোনটা উত্তর হতে পারে? এই কঠোর কমল, এই সমাসবদ্ধ পদের সমাস নির্ণয় করলে, অর্থাৎ ব্যাস বাক্য করলে হবে কি? কঠোরের ন্যায় কমল। কি হবে? কঠোরের ন্যায় কমল। ব্যাস বাক্য করলে হবে কঠোরের ন্যায় কমল। আচ্ছা, যদি মাঝখানে ন্যায় থাকে তাহলে কোন সমাস হয়? মাঝখানে ন্যায় থাকলে উপমান কর্মধারী সমাস। তার মানে এটি কোন সমাসের হবে? কর্মধারী সমাসের উদাহরণ। তারপরে 30 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অলপ সমাসের উদাহরণ নয়? রত্নগর্ভা, গোড়াই বলদ, হাতে খড়ি, ঘিয়ে ভাজা, তাহলে কোনটা উত্তর হবে? এখানে হবে রত্নগর্ভা। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, 31 নম্বর প্রশ্ন হচ্ছে, কচি কাঁচা এর ব্যাস বাক্য হলো। কচি কাঁচা এই সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য কি হবে? যা কচি তাই কাঁচা। তাহলে এটি কোন সমাসের উদাহরণ? যা কচি তাই কাঁচা, এটি নিশ্চয়ই কিন্তু হবে
সাধারণ কর্মধারী সমাসের উদাহরণ। মাধব, এই মাধব কোন সমাস হবে? এই মাধব সমাসবদ্ধ পদের সমাস হবে তৎপুরুষ কর্মধারয় দ্বন্দ্ব বহুব্রী। তাহলে এই মাধব সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য করলে হবে মায়ের ধব। কি হবে? মায়ের ধব। তাহলে কোন সমাস হতে পারে? মায়ের ধব এর বিভক্তি থাকলে কোন সমাস হয়? সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে সঠিক অপশন হবে তৎপুরুষ সমাস। তারপরে 33 নম্বর প্রশ্ন হচ্ছে, কই এই ঘটনা তো আমাকে বলেননি, কোন শ্রেণীর বিশেষণ পদ? এই 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক্রিয়া বিশেষণ। নিচের কোনটি পঙ্গু ধাতু নয়? তাহলে পঙ্গু ধাতু কোনটি নয়? তাহলে পঙ্গু ধাতু হচ্ছে দৃশ। এই দৃশ ধাতুটি কিন্তু পঙ্গু নয়। তারপর হচ্ছে মনোযোগ শান্তি, এর সন্ধিবদ্ধ রূপ কি হবে? মন শান্তি। তাহলে সন্ধিবদ্ধ পদ হবে কি? মন শান্তি। তারপরে 36 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি নয়? গবাক্ষ। হেমাদ্রির ব্যাসবাক্য কি হবে? হেমাদ্রির ব্যাসবাক্য হবে হেমের অদ্রি। তাহলে হেমাদ্রির ব্যাসবাক্য কি হবে? হেমের অদ্রি। 38 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রেয় যোগ কর, এর সন্ধিবদ্ধ করলে কি হবে? শ্রেয় যোগ কর, শ্রেয়স্কর। তারপরে মন যোগ আগুন, এর সন্ধিবদ্ধ পদ রূপ কি হবে? মন যোগ আগুন, মনাগুন। মন যোগ কি হবে? মনাগুন হবে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, অক্ষবাট থেকে আখড়া কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অক্ষবাট থেকে আখড়া হচ্ছে ধ্বনি সংকোচন। তাহলে কি হবে? এটা ধ্বনি সংকোচন। তারপরে 31 নম্বর প্রশ্ন হচ্ছে, খাচ্ছি থেকে খাচ্ছি কিসের উদাহরণ? মহাপ্রাণী, শত মহাপ্রাণী, অল্প প্রাণী, ঘষি। কোনটা হবে উত্তর? তাহলে এর সঠিক উত্তর, এর সঠিক উত্তর হবে অল্প প্রাণী ভবন। তারপর হচ্ছে হালুয়া থেকে হাউলুয়া কিসের উদাহরণ? হালুয়া থেকে হাউলুয়া কিসের উদাহরণ? অভিশ্রুতি, অপিনিহিতি, সমীভবন, স্বরভক্তি। এর সঠিক উত্তর হবে অপিনিহিতি। তারপরে প্রশ্ন হচ্ছে, কত দূর থেকে কত দূর, এই ধ্বনি পরিবর্তনের কারণটি কি? ধ্বনি পরিবর্তনের কারণটি হচ্ছে উচ্চারণের দ্রুততা। তারপরে 44 নম্বর প্রশ্ন হচ্ছে, সাগর জলে স্নান করি সজল এলো চুলে, স্নান কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এই স্নান হচ্ছে স্বরভক্তির উদাহরণ। তারপর 45 নম্বর প্রশ্ন হচ্ছে, নৈশব্দ এর প্রত্যয় কি হবে? নৈশব্দের প্রত্যয় হবে নিঃশব্দ যোগ স্ন। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে নিঃশব্দ যোগ স্ন। তারপরে 46 নম্বর প্রশ্ন হচ্ছে, সাধ্যি, এই সাধ্যির প্রত্যয় কি হবে? 46 নম্বর প্রশ্নের সাধ্যির প্রত্যয় হবে সাধু যোগ ই। তাহলে কি হবে? সাধু যোগ ই। তারপরে 47 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি কৃত প্রত্যয়জাত শব্দ নয়? তাহলে নিচের কোনটি কৃত প্রত্যয়জাত শব্দ নয়? কানাই হচ্ছে কৃত প্রত্যয়জাত শব্দ নয়। তারপরে 48 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? তাহলে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে বাঁশি। তারপর 49 নম্বর প্রশ্ন হচ্ছে, বকচ্ছপ, এই বকচ্ছপ কোন শ্রেণীর শব্দ? বকচ্ছপ হচ্ছে জোর কলম শব্দ। তারপরে 50 নম্বর প্রশ্ন হচ্ছে, বলা হয়নি যা অনুক্ত। এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের অনুশীলন আপনার কাজে এসেছে। ব্যাকরণ কঠিন কিছু না, সঠিকভাবে অনুশীলন করলেই সহজ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ অনুশীলন নিয়ে আসছি আমি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ।